আজকে আমরা জেফ কিনির লেখা এমন একটা বই নিয়ে কথা বলবো যা অনেকেরই খুব প্রিয়, ডায়েরি অফ এ উইম্পি কিড সিরিজের ১৬তম বই, বিগ শট। হ্যাঁ, আর এই বইটার মূল বিষয়বস্তু কিন্তু খেলাধুলা। কিন্তু এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। কি রকম? সিরিজের যে প্রধান চরিত্র গ্রেগ হেফলি, সে তো খেলাধুলোর নাম শুনলেই ১০ হাত দূরে পালায়। ঠিক। এখন সেই ছেলেটাকে যদি বাস্কেটবল কোর্টে নামিয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে বলুন তো? ঠিক এখানেই তো আসল মজাটা। ব্যাপারটা ভাবলেই হাসি পায়। যে ছেলেটা মনে প্রাণে বিশ্বাস করে ওর মধ্যে খেলোয়াড় হওয়ার কোনো গুণই নেই, একদম। তাকেই তার মা প্রায় জোর করেই একটা বাস্কেটবল টিমে ঢুকিয়ে দেন। আজকের আলোচনায় আমরা দেখব এই অদ্ভুত অভিযানটা গ্রেগের জন্য ঠিক কেমন ছিল। এটা কি শুধু একটা হাসির গল্প, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? লেখক জেফ কিনি খুব চমৎকারভাবে এর আড়ালে অধ্যাবসায়, টিম ওয়ার্ক আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ব্যর্থতাকে গ্রহণ করার মতো বিষয়গুলো তুলে ধরেছেন। সবচেয়ে মজার বিষয় হল লেখক এখানে ব্যর্থতাকে কোনো ট্র্যাজিক ব্যাপার হিসাবে দেখাননি। গ্রেগের চোখে হেরে যাওয়াটা একটা হাস্যকর অভিজ্ঞতা, যা আমাদের শেখায় যে ব্যর্থতা মানেই সব শেষ না, বরং এটা জীবনের একটা অংশ। একদম জীবনের একটা অদ্ভুত অংশ। বেশিরভাগ মোটিভেশনাল বই যেখানে জেতার কথা বলে, কিনি সেখানে হেরে যাওয়াটাকে একরকম উদযাপন করার একটা উপায় বের করেছেন। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। গল্পের একদম শুরুতে আমরা গ্রেগের খেলাধুলা বিদ্বেষী মনোভাবের সাথে পরিচিত হই। হ্যাঁ, ও তো রীতিমতো একটা থিওরি দাঁড় করিয়েছে যে ওর শরীরে নাকি খেলোয়াড় জিন বা অ্যাথলেটিক জিন জিনিসটাই নেই। ব্যাপারটা বেশ মজার, তাই না? এটা খুবই সাধারণ একটা শিশুতোষ ভাবনা, কিন্তু এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। যখন বাচ্চারা কোনো কিছুতে প্রথম চেষ্টায় ভালো করতে পারে না, আচ্ছা। তখন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে এই কাজটা আমার জন্য নয়। এটা আসলে ব্যর্থতার ভয় থেকে নিজেকে বাঁচানোর একটা উপায়। আমি পারি না বলার চেয়ে আমার এটা করার ক্ষমতাই নেই বলাটা অনেক সহজ। ঠিক। গ্রেগের চরিত্রটি এই মানসিকতার একটা নিখুঁত প্রতিচ্ছবি। আর এই ধারণার পেছনে তার কিছু ভয়াবহ অভিজ্ঞতাও ছিল, যেমন স্কুলের ফিল্ডের ঘটনাটা। আমার তো ওই অংশটা পড়ে খুব হাসি পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, গ্রেগের কাছে ওটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। সে যেভাবে বর্ণনা করেছে, চারিদিকে শুধু চিৎকার আর বিশৃঙ্খলা, খেলোয়াড়দের এক দল থেকে আরেক দলে পাঠানো হচ্ছে। এমনকি জেতার জন্য বাচ্চারা নাকি ঘুষ পর্যন্ত দিচ্ছিল। ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওই দৃশ্যটা অসাধারণ। লেখক এখানে খেলাধুলার নামে যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলে সেটাকে ব্যঙ্গ করেছেন। একদম। গ্রেগের কাছে পুরো ব্যাপারটা এতটাই নোংরা আর হতাশাজনক মনে হয়েছিল যে সেই সিদ্ধান্ত নেয় আনুষ্ঠানিকভাবে সব ধরনের খেলাধুলা থেকে অবসর নেবে। ভাবা যায়, একটা বাচ্চা ছেলে খেলাধুলা থেকে অবসর নিচ্ছে, এই ধারণাটাই তো হাসির। কিন্তু গ্রেগের মা সুজ্যান হেফলি ছেলের এই অবসরের সিদ্ধান্ত মেনে নিতে একদমই রাজি নন। তিনি হলেন সেই ধরনের মা যিনি বিশ্বাস করেন যে তার সন্তানের মধ্যে সব ধরনের প্রতিভা লুকিয়ে আছে। শুধু চেষ্টা করার অভাব। হ্যাঁ, ঠিক তাই। তিনি গ্রেগকে বোঝানোর চেষ্টা করেন যে খেলাধুলাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। এখানে অভিভাবকের ভূমিকাটা কিন্তু বেশ জটিল। একদিকে গ্রেগের মা চাইছেন তার ছেলে যেন ব্যর্থতার ভয় পিছিয়ে না যায়, যা অবশ্যই ভালো, কিন্তু অন্যদিকে তিনি কি গ্রেগের ইচ্ছাকে কোনো গুরুত্ব দিচ্ছেন, নাকি নিজের বিশ্বাসটা তার ওপর চাপিয়ে দিচ্ছেন? এই বইতে এই প্রশ্নটাও হালকাভাবে উঠে আসে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু গ্রেগের দিক থেকে ভাবলে তার কাছে তো পুরো ব্যাপারটাকে একটা শাস্তি মনে হচ্ছিল, তাই না? অবশ্যই। যাই হোক, মায়ের চাপের কারণেই গ্রেগের জীবনে সেই শেষ সুযোগ আসে বাস্কেটবল দলের ট্রায়ালের মাধ্যমে। গ্রেগ তো মনে মনে ঠিকই করে রেখেছিল যে সে ইচ্ছে করে খারাপ খেলবে যাতে তাকে কেউ দলে না নেয়। হ্যাঁ, প্ল্যান তো সেটাই ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে দলের সুযোগ পেয়ে যায়। আমার প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? এটাই গল্পের সবচেয়ে মজার মোড়। এটা কোনো সাফল্যের গল্প নয়, বরং একটা ফাঁদে পড়ার গল্প। ফাঁদে পড়া? হ্যাঁ, সে ভেবেছিল সে ব্যর্থ হয়ে বেঁচে যাবে, কিন্তু তার ব্যর্থতাই তাকে দলে সুযোগ করে দিল। কারণ তাদের কোচ এমন খেলোয়াড় খুঁজছিলেন যাদের বাস্কেটবল নিয়ে আগে কোনো ধারণাই নেই, আচ্ছা। যাদেরকে তিনি একেবারে গোড়া থেকে শেখাতে পারবেন। আর গ্রেগ তো এই শর্তের জন্য একদম পারফেক্ট ছিল। তার মানে ভালো খেলোয়াড় হওয়ার বদলে খারাপ খেলোয়াড় হওয়াটা এটার জন্য কাল হলো। ঠিক তাই। এখান থেকেই গল্পের মূল দ্বন্দ্বটা শুরু হয়। গ্রেগ এমন একটা দলের অংশ হয়ে যায় যেটা শহরের সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত। ওহ, আচ্ছা।
এখানে জেতার কোনো প্রত্যাশা নেই, আছে শুধু অংশ নেবার চাপ। সে এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা সে কোনোদিন চায়নি। দলে যোগ দেওয়ার পর গ্রেগ আসল সত্যিটা বুঝতে পারে। সে যা ভেবেছিল পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি খারাপ। তার সতীর্থরা সবাই তার মতোই অগোছালো, খেলার প্রতি কারো তেমন কোনো আগ্রহও নেই। আচ্ছা, তাদের অনুশীলন পর্বের বর্ণনাটা একটু দেয়া যাক, কারণ ওই অংশগুলো সত্যিই খুব মজার। অবশ্যই তাদের অনুশীলনগুলো ছিল চরম বিশৃঙ্খল। ভাবুন, একদল বাচ্চা ছেলে মেয়ে যারা জীবনে ঠিকভাবে বল ধরেনি, তারা কোর্টে দৌড়াদৌড়ি করছে। আমি কল্পনা করতে পারছি। কেউ বল ছুড়লে সেটা বাস্কেটের দিকে না গিয়ে দর্শকদের দিকে চলে যাচ্ছে। খেলোয়াড়রা একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, আর কোচ বেচারা মাথায় হাত দিয়ে বসে আছেন। একদম। লেখক শুধু গ্রেগের লড়াই নয়, একটা অকার্যকর দলের ভেতরের চিত্রটা দারুণভাবে তুলে ধরেছেন। আর যখন মনে হচ্ছিল এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখনই গল্পের নতুন মোড় আসে। হ্যাঁ, ঠিক তখনই তাদের দলের একমাত্র ভালো খেলোয়াড় ব্রিথ, যে কিনা কোচের ছেলে এবং দলের একমাত্র ভরসা, সে আহত হয়। তার হাত ভেঙে যায়। অর্থাৎ দলের যেটুকু জেতার আশা ছিল সেটাও শেষ হয়ে যায়। পুরোই শেষ। ঠিক এই পয়েন্টে কিন্তু গল্পের গভীরতা বাড়ে। যখন একটা দল ক্রমাগত হারতে থাকে এবং তাদের সেরা খেলোয়াড়ও ছিটকে যায়, তখন কি হয়? সাধারণত দলটা ভেঙে পড়ে। কিন্তু এখানে একটা অন্যরকম ব্যাপার ঘটে। তারা সবাই একসাথে হারতে শুরু করে, একসাথে অপমানিত হয়। এই সম্মিলিত ব্যর্থতা তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধন তৈরি করে দেয়। মানে তারা জেতার জন্য না, একসাথে থাকার জন্য খেলে। অনেকটা তাই। তারা জেতার জন্য নয়, বরং একসাথে মাঠে টিকে থাকার জন্য খেলতে শুরু করে। তার মানে তারা হারতে হারতে টিমওয়ার্ক শিখছে। এক কথায় হ্যাঁ, তারা শিখছে কিভাবে হারের পর আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে একে অপরের দুর্বলতাগুলোকে মেনে নিতে হয়। আচ্ছা। গ্রেগ নিজে হয়তো ভালো খেলোয়াড় হয়ে উঠছে না, কিন্তু সে একটা দলের অংশ হতে শিখছে। এই কমান্ড স্পিরিট, যেটা জেতার মাধ্যমে আসার কথা, সেটা তাদের ক্ষেত্রে আসছে একসাথে হারার মাধ্যমে। একদম। এটাও কিন্তু জেফ কিনির একটা দারুণ পর্যবেক্ষণ। সে বুঝতে পারে জেতা হারাই শেষ কথা নয়, একসাথে মাঠে থাকাটাও একটা বড় ব্যাপার। এইভাবেই পুরো মৌসুম জুড়ে একের পর এক হার এবং অপমানজনক পরিস্থিতির মধ্য দিয়ে গল্পটা এগিয়ে যায়। এরপরে আসে সেই মুহূর্তটা যার জন্য বইটার নাম বিগ শট। গল্পের ক্লাইম্যাক্সে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে দলের ভাগ্য গ্রেগের হাতে চলে আসে। আর সেই মুহূর্তকে ঘিরেই বইয়ের মূল প্রশ্নটা তৈরি হয়। যখন সত্যিই প্রয়োজন হবে, যখন দলের সব খেলোয়াড় গ্রেগের দিকে তাকিয়ে থাকবে, তখন সে কি নিজেকে প্রমাণ করতে পারবে? হ্যাঁ, সে কি সব প্রতিকূলতাকে পেছনে ফেলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শটটি নিতে পারবে, নাকি সে তার চিরচেনা উইম্পিক কিড রূপেই ব্যর্থ হবে? এই প্রশ্নটাই পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। আমরা সবাই জানি গ্রেগ কোনো সুপারস্টার খেলোয়াড় নয়, না, বিলকুলই মা। কিন্তু তারপরেও মনে একটা আশা কাজ করে যে হয়তো এবার কোনো চমৎকার ঘটবে, হয়তো গ্রেগ এবার হিরো হয়ে উঠবে। এই প্রশ্নকে কেন্দ্র করেই বইটির মূল ভাবনাগুলো আরও স্পষ্ট হয়। প্রথমত, কোনো কিছুতে ভালো না হওয়া সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব। গ্রেগ বাস্কেটবলে ভালো নয়, কিন্তু সে মায়ের চাপে হোক বা পরিস্থিতির কারণে হোক পুরো মৌসুম জুড়ে খেলে গেছে। এই লেগে থাকাটাই একটা বড় শিক্ষা। দ্বিতীয়ত, টিমওয়ার্কের ধারণাটা। তাদের দলটা হয়তো জেতেনি, কিন্তু তারা একসাথে একটা মৌসুম পার করেছে। তারা একসাথে হেরেছে, একসাথে অপমানিত হয়েছে, এবং শেষ পর্যন্ত একসাথেই মাঠে ছিল। এই সম্মিলিত অভিজ্ঞতাই তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি করেছে, যা হয়তো জেতা দলের মধ্যেও থাকে না। একদম ঠিক। এবং তৃতীয় ও সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। গ্রেগের ডায়েরির মাধ্যমে আমরা পুরো ঘটনাটা তার দৃষ্টিকোণ থেকে দেখি। তার বর্ণনায় সবচেয়ে হতাশাজনক মুহূর্তগুলো মজাদার হয়ে ওঠে। ঠিক। একটা বড়টা বোধহয় ম্যাচ হারার পর সে যেভাবে তুচ্ছ কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করে বা বিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়ে মজার সব মন্তব্য করে, এই হালকা মেজাজে বইটিকে এত জনপ্রিয় করে তুলেছে। লেখক দেখিয়েছেন যে ব্যর্থতাকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে হাসি মুখে গ্রহণ করতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম বিগ শট শুধু গ্রেগের বাস্কেটবল খেলার গল্প নয়। না, শুধু তা নয়, এটা তার খেলাধুলার প্রতি অনীহা, মায়ের চাপ এবং শহরের সবচেয়ে দুর্বল দলের হয়ে খেলার এক অত্যন্ত মজার এবং গভীর কাহিনী। এখানে কমেডির আড়ালে অনেক কিছু শেখার আছে। এই পুরো আলোচনার শেষে
একটা বিষয় ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। এই ধরনের গল্পে আসল বিগ শট বা বড় সুযোগ বলতে আমরা কি বুঝি? সেটা কি খেলার মাঠে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জেতানো, নাকি আসল বিগ শট হল খেলার বাইরের জীবনে ব্যর্থতার মুখোমুখি হয়েও আবার নতুন করে চেষ্টা করার সাহস অর্জন করা? আমাদের সবার জীবনে এমন অনেক বিগ শট নেওয়ার মুহূর্ত আসে যেখানে আমরা হয়তো জেতার জন্য প্রস্তুত নই। খুব সত্যি কথা। প্রশ্ন হল, আমরা কি সেই শটটা নেওয়ার সাহস দেখাই? গ্রেগ হ্যাফলি হয়তো বাস্কেটবল কোর্টে তার শটটা মিস করেছে, কিন্তু জীবনের কোর্টে সে হয়তো নিজের অজান্তেই একটা বড় শট নিয়ে ফেলেছে। এই প্রশ্নটাই পাঠকের জন্য তোলা রইল।